সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আবারও বিগ ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। একটা বিমান যখন আকাশে উঠে কন্ট্রোল টাওয়ারের সাথে তাদের যোগাযোগ থাকে, তাদের রাডার সিস্টেম তাদেরকে প্রতি মুহূর্তের আপডেট দেয়। এটা আপনারা কম বেশি সবাই জানেন। এবং এটি একটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে থাকে। ধরেন একসঙ্গে 30টা যুদ্ধ বিমান পাকিস্তানে অ্যাটাক করতে যাচ্ছে। প্রত্যেকটা বিমান নিজেদের মধ্যে যোগাযোগ থাকে, কে কোন পজিশন থেকে অ্যাটাক করবে, কোথায় কি করবে, এটা অপারেশনাল প্রধান বলে দেবার পর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানগুলোকে কন্ট্রোল করা হয়। এবং স্যাটেলাইট ইমেজ বা তাদের যে আমরা বলি নেভিগেশন সিস্টেমগুলো এই বিমানকে তাদের পথ খুঁজে দেয় বা তারা বুঝতে পারে তাদের কোথায় কি করণীয়। এখানেই মূলত চীন এবং পাকিস্তান তার মূল খেলাটি খেলেছে। যখন ভারতের এই যুদ্ধ বিমানগুলো তাদের বেজ থেকে উড়ে আসে, ঠিক তখনই পাকিস্তান তাদের আলাদাভাবে 9টি যুদ্ধ বিমানকে প্রস্তুত করেছে, যারা এই বিমানগুলোকে টেক্কা দেবে বা টক্কর দেবে। প্রথমেই পাকিস্তান যে কাজটি করেছে চীনের সহযোগিতা এবং তুরস্কের সহযোগিতা নিয়ে, তারা প্রথমে রাডার সিস্টেমকে ট্র্যাক করে সেটাকে অকেজো করে দিয়েছে, রাডারকে বোকা বানিয়ে দিয়েছে। তারপর তারা যে কাজটি করেছে এরিয়াল ওয়ারফেয়ার সিস্টেমে সেখানে জ্যাম তৈরি করেছে। অর্থাৎ ভারতের রাফায়েলের পাইলটরা যখন আকাশে উঠে গেছে, তারা পাকিস্তানে আক্রমণের জন্য ছুটে যাচ্ছে, তখন তাদের স্ক্রিনে সামনের যে মনিটর, সেই মনিটরে তাদের যে ডাটা আসছিল, স্ক্রিন তাদের যে তথ্য আসছিল, এগুলো পুরোটাই হ্যাক করে পাকিস্তান তার কন্ট্রোলে নিয়ে গেছে। চীন তার কি বলবো স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানকে, যেই বললাম যে আপনাদেরকে ইনভিজিবল নেটওয়ার্ক, এই সিস্টেমে পাকিস্তানের সাথে তাদের শেয়ারিংটা হচ্ছিল। পাকিস্তান কি করলো, প্রথমে তাদের এরিয়াল সিস্টেম, যেটা বললাম যে এরিয়াল ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, এই সিস্টেমের মাধ্যমে একটা জ্যাম তৈরি করে তাদের টাওয়ারকে, কন্ট্রোল টাওয়ারকে ভুল তথ্য দেওয়া শুরু করে। এরপর তারা যে কাজটি করে, তাদের রাডার সিস্টেমকে বোকা বানায়। এরপর সেই রাফায়েলকে তারা কমিউনিকেশন জ্যাম এবং সিগন্যাল জ্যাম, দুটো জ্যাম তৈরি করে দিয়ে পাকিস্তানের মতো তথ্য আপলোড শুরু করে। রাফায়েলের যে পাইলট, তিনি আকাশে কন্ট্রোল টাওয়ার তাকে বলছে তুমি ইসলামাবাদে মুভ করো, ডানে মুভ করো, কিন্তু স্ক্রিনে আসছে বামে। পাইলট ঠিক বুঝতে পারছে না, পাইলট তো তার স্ক্রিনকে ফলো করবে প্রতিটা মুহূর্তে। এবং এই জ্যামিং করে পাইলটরা নিজেদের মধ্যে কি কথোপকথন করছিল, এগুলো পাকিস্তান সব শুনতে পাচ্ছিল, পাকিস্তান এবং চীন শুনতে পাচ্ছিল। এবং পাকিস্তান যখন বুঝতে পারছিল এই যুদ্ধ বিমানগুলো এই পথ দিয়ে এখানে এসে আক্রমণ করবে, তারা কত স্পিডে কোথায় যাবে, তাদের সাথে কোন মিসাইলটি রয়েছে, এই পুরো বিষয়গুলো পাকিস্তান অগ্রিম শুনতে পাচ্ছিল। এবং পাকিস্তান সেইভাবে জ্যামিং তৈরি করে তাদেরকে অন্ধ করে দিয়েছিল। অন্ধ মানে তাদের পথ বন্ধ। ধরেন আমার সামনে একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে, এখন আমি এখানে তাকিয়ে কথা বলছি আপনাদের দিকে, কিন্তু এই স্ক্রিনে যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো হ্যাক করে তাদের মতো আপডেট দেওয়া শুরু করছে। তো আমি যেহেতু পাইলট, আমি যে তথ্য পাবো সেই তথ্যেই আমার ডিরেকশন চলবে, আমার কি বলবো যুদ্ধ বিমানটি বা কি বলবো রাফায়েলটি চলবে। এখানে পাকিস্তান তাদের বোকা বানিয়ে তাদের তথ্যগুলোর মাধ্যমে তাদেরকে কখনো ব্ল্যাক আউট করেছে, কখনো তাদের মতো তথ্য দিয়েছে, রাফায়েল তার পথ ভুল করে ফেলেছে। এই সময় পাকিস্তান যে ট্রেন দিয়ে মিসাইল ছড়ে সে রাফায়েল গুলোকে ভূপাতিত করে দিয়েছে। পাকিস্তানের এই কাজটিতে ভারত রীতিমতো অবাক, শুধু নয় বিশ্ব অবাক, পশ্চিমা দুনিয়া অবাক হয়ে গেছে যে মার্কিন 35 কিংবা রাশিয়ার আপডেট ভার্সন বা ইসরায়েলের আপডেট ভার্সনের যুদ্ধ বিমানগুলো এখন সবাই মাথায় হাত দিয়েছে। যে একটি জ্যামিং সিস্টেমে, নেভিগেশন জ্যাম বলি, কমিউনিকেশন সিস্টেম জ্যাম বলি, সিগন্যাল জ্যাম বলি, কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সিস্টেমগুলোর যে জ্যাম পদ্ধতিগুলো আছে, এগুলো যে কোনো আকাশে থাকা যুদ্ধ বিমানের গতি প্রকৃতিকে চেঞ্জ করতে পারে, তাদেরকে ভুল ডাটা দিতে পারে, তাদের পথকে ভুল করে দিতে পারে। এমনও করা যায় এই যুদ্ধ বিমান নিজের ঘরে গিয়ে নিজে যুদ্ধ বোমা মেরে আসতে পারে। তো এই সিস্টেমগুলোর মাধ্যমে একটা জিনিস প্রমাণ হলো, যত দামেরই মূল্যবান আপনি যুদ্ধ বিমান কিনে থাকেন, এখন টেকনোলজি বা প্রযুক্তির যুগে অদৃশ্য নেটওয়ার্ক, যেটাকে বলে ইনভিজিবল নেটওয়ার্ক, এটি এখন
চীন বা পাকিস্তানের কাছে খুব শক্তিশালী সিস্টেমে এসে দাঁড়িয়ে গেছে। পাকিস্তান, এটি কিন্তু আমার কথা না, এটি টেলিগ্রাফ বলছে যে পাকিস্তান এবং চীনের মধ্যে এই ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমটি মূলত ভারতের রাফায়েলকে খতম করে দিয়েছে। আরো সোজা করে যদি বলি, পাইলট আকাশে, বিমান চলছে, কোথায় আক্রমণ করবে, কি করবে না করবে, নেভিগেশন পদ্ধতিগুলো ব্লক হয়ে গেছে, লক হয়ে গেছে। নেভিগেশন হলো ইসলামাবাদে নূর খান বেজ, কিন্তু নূর খান বেজটা হলো ডানে কোন পজিশনে, বিমানটা চলে গেছে বামে, অথবা বিমানটা তার কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো আপডেট তথ্য পাচ্ছিল না, পাইলট আকাশে মানে কি বলবো সিদ্ধান্ত নিতে পারছিল না, কখন স্ক্রিন আসছে কখন স্ক্রিন থেকে হারিয়ে যাচ্ছে। তো এই যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কথা বলছি, তুরস্ক এবং চীন পাকিস্তান মিলে সম্মিলিত যে প্রজেক্টটা তৈরি করেছে, এই প্রজেক্টের মাধ্যমে এক কথায় ভারতের রাফায়েলকে শুইয়ে দিয়েছে। এবং পাইলটরা তাদের ডিরেকশন গুলো, কন্ট্রোল টাওয়ার থেকে যে ডিরেকশন পাচ্ছিল, তারা নিজেরা কথা বলছিল, পাকিস্তান অনায়াসে সেই কথাগুলো শুনছে। এখন শত্রু আপনার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে, আপনি যদি সেই পদক্ষেপগুলো শুনে ফেলেন, কি দাঁড়াবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব দ্রুত। অটোমেটিক পাকিস্তান থেকে 9টি জেট প্রথমে উড়ে যায়, তারপরে আরো 30 থেকে 40টি জেট একসঙ্গে উড়ে যায়, সেগুলোকে মিসাইল দিয়ে ধ্বংস করে ফেলে। একইভাবে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষাকেও ধ্বংস করে পাকিস্তান। এখন বলা হচ্ছে যে আধুনিক যুদ্ধ কৌশলে মহামূল্যবান আকাশ প্রতিরক্ষা বলি, যুদ্ধ বিমান বলি, এগুলো অসহায় স্যাটেলাইটের কাছে, এগুলো অসহায় ইনভিজিবল সিস্টেম বা নেটওয়ার্কের কাছে, এগুলো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কাছে এখন অসহায়। এখন যুদ্ধ করবেন সেনা সদস্য দিয়ে না, ব্রেন দিয়ে, মাথা দিয়ে। আর আমরা আছি কি জানেন, 71-এ কে রাজাকার ছিল, কে যুদ্ধাপরাধী ছিল, কে কোনটা ছিল, কখনো যুদ্ধাপরাধী আমাদের বন্ধু, কখনো শত্রু, কখনো আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বুকে নেয়, কখনো বিএনপি তাদের বুকে নেয়, আবার যখন তাদের সঙ্গী থেকে আলাদা হয়ে যায় তখন তারা যুদ্ধাপরাধী হয়ে যায়। এইসব ইস্যু চাপাইতে চাপাইতে, গিলতে গিলতে, মানে লেবু টিপলে যেমন হয়, চাপতে চাপতে তিতা হয়ে যায়, এগুলো শুরু হয়ে গেছে। আজকে দেখলাম আমাদের, আজকে আমি একটা ভিডিও করেছি, মাহফুজ আলম, আমাদের 1.5 টাকার এক উপদেষ্টা, তিনি কথা বলা শুরু করেছে। ভাইরে, পৃথিবী কোথায় চলে গেছে, প্রযুক্তি কোথায় চলে গেছে, আমরা কি নিয়ে আসি? প্রফেসর ইউনূস এখন আমাদের উপদেষ্টা হয়ে বসে আছেন, তিনি চাইছেন বাংলাদেশটাকে পরিবর্তন করতে, কিন্তু তার উপদেষ্টা মন্ডলীর মোটামুটি সবগুলি বললে ভুল হবে, কিছু কিছু ভালো হতে পারেন, কিন্তু অধিকাংশ চোর, এদের বিদেশে ব্যাংক ব্যালেন্স ভরে ফেলছেন, এরা আর রাজনীতিও করবেন না, এরা জানেন যে এদের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার, এরা জাস্ট উপদেষ্টা মন্ডলীর পদ ছাড়বেন, বিদেশ চলে যাবেন 14 গোষ্ঠীকে নিয়ে, আজীবন আর দেশে আসা লাগবে না, এই পরিমাণ টাকা চুরি করছে। এই অবস্থাটা যখন একটা দেশের হয়, সেই দেশ আগাবে কি করে? পাকিস্তান, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে খুব বাজে অবস্থার মধ্যে, কিন্তু ভারতকে মোকাবেলা করতে তারা যে প্রস্তুতিগুলো নিয়েছে, তাদের যে পাশে একটা শক্তিশালী বন্ধু চীন রয়েছে, আমাদের পাশে আসলে কে আছে বলেন? আজকে যদি নরেন্দ্র মোদী পাকিস্তানের উপর ক্ষোভটা মেটাতে বাংলাদেশে অ্যাটাক শুরু করে, আমাদের বন্ধু কে বলেন? আপনি বুকে হাত দিয়ে বলেন। 71 পাকিস্তান ক্ষমা চাইতে হবে, এগুলো নিয়ে আসেন। আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট কে? আমাদের প্রতিবেশী দেশটি তো, নাকি? তো তাকে মোকাবেলা করতে আমরা বন্ধু না বাড়িয়ে আমরা নিজেরা নিজেদের তিক্ততা বাড়াচ্ছি। এই দেশে এত ইতিহাসবিদ, তারপরে ইতিহাস বিকৃতই হবে। প্রয়োজনে আপনারা কাজ করেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে জামায়াত নামক দলটাকে একদিন অগ্নিকুণ্ডে রেখে সব আগুন ধরে দেন, দিয়ে সব ভ্যানিশ করে দেন, দিয়ে তারপর দেশটাকে আপনারা তৈরি করেন মনের মতো। কখনো এই রাজাকার, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী, এই যে রাজনীতিবিদগুলি, এগুলো যে কথা বলে, আমরা যারা এই নতুন প্রজন্মের, আপনাদের কথা আমাদের ভালো লাগে, ঘৃণা লাগে। কি নিয়ে আসছেন আপনারা? একটু ব্যক্তিক মতের বিরুদ্ধে হলে আপনি রাজাকার, একটু মতের বিরুদ্ধে হলে আপনি কি ভারতীয় দালাল, আপনি পাকিস্তানের দালাল। কি রে ভাই, বাংলাদেশে কেউ নাই, সবই দালাল আমরা। আপনাদের মতের বাইরে আমাদের মত গেলেই, ভাই আপনি তো আগে বিএনপির পক্ষে কথা বলতেন, আপনি তো বিএনপির দালাল। আজকে ভিডিওতে একটু জামাতের পক্ষে গেছেন, আপনি জামাতের দালাল। আপনার ভিডিওটা আওয়ামী লীগের পক্ষে গেছে, আপনি আওয়ামী লীগের দালাল। ভাই, সত্য মিথ্যে কি আমরা বলবো না? আমি যদি কোনো একটা দলকে পছন্দ করি, সবসময় সেই দলটা চামচামি করবো? আমি দেখি বিএনপির মধ্যে অনেক মেধাবী, অক্সফোর্ড ক্যামব্রিজের মেধাবী মুখগুলো আসতো, কিন্তু তাদের মুখ থেকে ক্যামব্রিজের কথাগুলো বেরোয় না, তাদের মুখে ওই
একটা স্তুতি আসে, দল দল কেনালো, এরা দল দেশ চেঞ্জ করতে পারবে না। আওয়ামী লীগের মধ্যে খুব ডাক সেইটা মেধাবী মেধাবী লোক ছিল, এদের ওই একই স্তুতি, শেখ মুজিব শেখ হাসিনা, এর বাইরে কিচ্ছু নেই। একটা প্রজন্মকে তৈরি করতে হবে। এই যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কথা বলছি, এই যে এরিয়াল ওয়ারফেয়ারের কথা বলছি, এই যে যুদ্ধ বিমান রাফায়েল কিংবা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান 35, এগুলোকে মোকাবেলা করার জন্য চীন যেভাবে তৈরি হচ্ছে, চীন কিভাবে পুরো পৃথিবীকে এখন বিট করছে দেখছেন। আমেরিকা রীতিমতো অবাক হয়ে গেছে যে চীন এগুলো কি করছে। আমেরিকার টেনশন বেড়ে গেছে, তাহলে আমাদের যুদ্ধ বিমানগুলো তো ওরা সিস্টেমে হ্যাক করে আকাশে বসায় থাকবে, বোম মারবো চীনে, বোম গিয়ে পড়বে ভারতে। বিষয় তাই না? আমাদের বুয়েট থেকে পাশ করা, আমাদের কুয়েট থেকে, রুয়েট থেকে আমাদের মেধাবী মেধাবী যুবকগুলো বিদেশ চলে যাচ্ছে। আমার নিজের বোনের ছেলে, সে এখন আমেরিকায় চলে যাবে, ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। এই যে মেধাবী মুখগুলো থাকবে না দেশে, কেন থাকবে? যেখানে রাজনীতিটাই প্রধান, যেখানে রাজনীতিটা আমাদেরকে কি বলবো ধ্বংস করে দেয়, দেশটা রাজনীতিতে ওঠে না। এই যে রাজনীতিবিদ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, এরা সব নিজের পকেটে রাজনীতি করে, দেশের জন্য কেউ করে না, এদের টার্গেটই পকেট। আর আমরা এদের পেছনে দাঁড়ায়, আমাদের মেধাবীরা বিদেশ চলে যায়। খারাপ লাগছে, দীর্ঘ সময় আমরাও বিদেশে ছিলাম, এখন দেশে আসছে। কথাগুলো কেন বলছি? এই দেশটাকে দেখতে চাই ভিন্নভাবে। দেখেন আমাদের প্রতিবেশী দেশটা আমাদের জন্য বিশাল হুমকি। যে কোনো সময় তারা এই যে বারবারই তাদের গণমাধ্যম গুলো বলছে চিটাগং দখল করবে, ফেনী দখল করবে, এটা করবে সেটা করবে। আমাদের প্রস্তুতি আছে? আমাদের সেনাবাহিনীর প্রধানকে ওয়াকারুজ্জামান, তিনি নিজেই ভারতীয় দালাল বলে শুনতে পাচ্ছি। আল্লাহ ভালো জানেন তার অন্তরে কি আছে। এইসব দিয়ে হবে? পাকিস্তানে ভারত অ্যাটাক করেছে, ভারতকে পাল্টা জবাবে কয়েক ঘন্টার মধ্যে একদম নাস্তানুবোধ করে ছেড়ে দিচ্ছে কি পাকিস্তান। অথচ সামরিক শক্তিতে ভারত 4 আর ওরা 12 নম্বর। কয়েক মিনিট, কয়েক ঘন্টায় পুরো দখলে নিয়ে গেছে পাকিস্তান, কন্ট্রোলে নিয়ে গেছে। বাধ্য হয়ে তারা সিজফায়ার, যুদ্ধবিরতি করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। আর আমরা কি ভাবছি? আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেটি বলছিলাম যে প্রযুক্তির এই লড়াইতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিশীল দেশের সাথে আমাদের সম্পর্ক, মিত্রতা বাড়াতে হবে। শত্রু চিহ্নিত করে পাকিস্তান যে কাজটি করেছে ভারতের সাথে, ভারতকে কি অস্ত্র কিনেছে, পাকিস্তানের কাছে এত টাকা নেই, তাহলে কি করেছে, চীনের সাথে কোলাবোরেশন করেছে। করে ধরেন আমার একটা দামি মোবাইল আছে, 2.5 লক্ষ টাকা দামের, আমার কাছে তো নেই, তো এই মোবাইলটাকে আমি কি করে অকেজ করতে পারি? পাকিস্তান কি করছে, সেই মোবাইলটাকে অকেজ করে দেওয়ার জন্য তারা 2.5 লক্ষ টাকার মোবাইল না কিনে তারা একটা সিম্পলি ধরেন 20,000 টাকার প্রজেক্ট তৈরি করেছে, যেটাকে আমি বলছিলাম ইনভিজিবল নেটওয়ার্ক। এটি দিয়ে 2.5 লক্ষ টাকা বিট করছে। তো ভারত অবাক হয়ে গেছে যে আমাদের কাছে পৃথিবীর সমস্ত দামি দামি অস্ত্র আমরা ঘরে নিয়ে বসে আছি, আর পাকিস্তানের সাথে পারছি না, অস্ত্র থাকলেই হবে না। পাকিস্তানের মধ্যে যে সেনাবাহিনীর দেশ প্রেমটা আছে, পাকিস্তানের সেনাবাহিনীর যে অদম্য সাহসটা আছে, এটা যার মধ্যে থাকবে তাকে কি পরাজিত করতে পারবে না, এটা হলো মূল বিষয়। এবং দুই পক্ষের, ওরা রাফায়েল চালিয়েছে, ওরা যে 10 কিংবা 70 থান্ডার চালিয়েছে, দেখছেন? যে দেশ, যে মানে ভারত ঢুকেছে পাকিস্তানে, পাকিস্তান ঢুকেছে ভারতের মধ্যে, শত শত মিসাইল ছুটছে ওদের দিকে টার্গেট করে। আকাশ প্রতিরক্ষা সিস্টেম ঠাট্টা করে ছাড়ছে মিসাইল গুলো, সেখান থেকে পাইলট কিভাবে 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 বেঁচে আসছে, অ্যাটাক করে 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 আসে, দেখছেন? এই যে সাহস, পাইলট যদি মাঝ পথে মনে করতো খাইছে তো আমি তো শেষ, মানে জাস্ট ওই বিমানের দরজা খুলে উপরের দিকে চলে গেল, বিমান ক্রাশ। পাকিস্তান এটা করেনি। যতটুকু সে পেরেছে জীবন বাজি রেখে সেই বিমান চালিয়ে সকল কিছু করে কাঙ্ক্ষিত জায়গায় টার্গেটে হিট করে সে আবার দেশে ফেরত আসে। এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম যে পাকিস্তান তার সিস্টেম বা প্রযুক্তি দিয়ে চীনের সাথে কোলাবোরেশন করে ভারতকে তো টেক্কা দিয়েছে, এবং এটি এখন পশ্চিমা দুনিয়ার টেনশনের কারণ। তারা এই যে হেভি হেভি অস্ত্রগুলো তৈরি করেছে এবং এরা সারা পৃথিবীতে অস্ত্রগুলো বিক্রি করে। এখন এই অস্ত্রগুলো অনেকে কিনবেন, এখন কি করবে? চীনের কাছে গিয়ে হাজির হবে, ভাই চীন তোর এই সিস্টেম আমাকে দে, তোর এই ইনভিজিবল সিস্টেম গুলো আমাকে দে, আমি ওদের যুদ্ধ বিমান, ওদের এটা সেটাকে আমি ঘরে বসে লক করে বসাবো, কারণ আমার তো টাকা বেশি নেই। তো বাংলাদেশ এই যুদ্ধটাকে, বাংলাদেশ সামরিক বাহিনীর উচিত এই যুদ্ধটাকে ফলো করে এখান থেকে আমাদের পাকিস্তানের পাইলটদের এনে আমাদের দেশে ট্রেনিং করা। কি করে করবে? মাহফুজ আলম উপদেষ্টা, আসিফ নজরুল উপদেষ্টা, আমাদের দেশের
বিএনপির বড় বড় নেতারা কি অ্যাডভোকেট ফজলুল সোলার মতো লোকেরা মানে ভারতের দালালি করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, পাকিস্তানের নাম উঠলে ঘৃণা লাগে। এই দেশটা কাদের জন্য হুমকি আমরা বুঝি, তারা বুঝে না। তাদের পকেটে অর্থ আসে, ভারত তাদের অর্থ দেয়। এই রাজনীতিবিদ অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। পাকিস্তানের যে পাইলট গুলো এই অপারেশন চালিয়েছে তাদেরকে তুরস্ক সহ বিভিন্ন দেশে আমন্ত্রণ দেওয়া হচ্ছে এখন এই ট্রেনিং এর জন্য। তুরস্ক কিন্তু স্বয়ং এই লড়াইতে ছিল। চীন তাদেরকে পুরস্কৃত করছে, পুরো পৃথিবীতে তারা প্রশংসিত হচ্ছে, দেশের বাইরে আনন্দ মিছিল হচ্ছে। বুঝতে পারছেন, তুরস্কের মতো জায়গায় মিছিল হয়েছে, চীনেও মিছিল হয়েছে পাকিস্তানের পক্ষে। তো বিষয়টা হলো এই মুহূর্তে যে বিষয়টি দরকার, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে শুধু প্রশিক্ষণ না, প্রয়োজনীয় ভারতকে মোকাবেলা করার জন্য ভারতের সাথে আমাদের শত্রু একটাই দেশ, তাদের মানে মোকাবেলার জন্য আমাদের সেই মানে প্রয়োজনীয় অস্ত্রগুলো কেনা, মানে বড় বাজেটের অস্ত্র কিনে সেনাবাহিনীর অফিসাররা টাকাটা পকেটে ঢুকাবেন সেই সুযোগটা না দিয়ে কোনটা আসলে আমাদের জন্য বেশি প্রয়োজন সেই দিকে নজর রাখা। দর্শক, এখন আমরা দেখতে চাই আসলে মূলত বাংলাদেশ কোন পথে হাঁটবে। আমরা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও একটা ফাইটিং মুডে দেখতে চাই। পাকিস্তান আসলে আমাদের শত্রু না। ৭১-৭১ই শেষ। ৭২ থেকে আজ ২০২৫ পাকিস্তান একদিনের জন্য আমাদের বিরোধিতা করেনি, সীমান্তে একটা লোক মারেনি, আমাদের প্রয়োজনে খাদ্য পাঠিয়েছে। কিন্তু যারা আমাদের শোষণ করেছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যারা তাদের পক্ষে কথা বলবেন তাদেরকেও ঘাট ধরে ওই মস্তক থেকে সরিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।